পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চ এবং আমাদের ইউটিউব চ্যানেল কেরিয়ার অ্যাডভাইসারের পক্ষ থেকে সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আজকে আপনারা অবগত ছিলেন, এর আগেই জানিয়ে দেওয়া হয়েছিল এবং আপনারা বিভিন্ন সূত্র মারফত জেনে গেছিলেন যে 14 তারিখ নির্দিষ্ট সময় দুপুর 2টোর সময় আপার প্রাইমারি মামলার হিয়ারিং ছিল। আজকে তার ব্যতিক্রম কিছু হয়নি, নির্দিষ্ট সময়েই সেই হিয়ারিং পর্ব শুরু হয়। তারপর যারা লাইভে দেখে নিয়েছেন হিয়ারিং ডিটেলস তাদেরকে আর বলার অবকাশ রাখে না, বা ফিজিক্যালি যারা কোর্টে ছিলেন তাদেরকে বলার অবকাশ রাখে না। কিন্তু যারা বিভিন্ন সূত্র মারফত এখনো পর্যন্ত খবর পাননি বা সবিস্তারে সঠিক ইনফরমেশনটা পাননি, তাদের জন্য বরাবরের মতো আজকেও আমি এসেছি। মূলত বিরোধী পক্ষ অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের বিরোধী পক্ষ যারা গ্রিভান্স এনেছে স্কুল সার্ভিস কমিশনের এই মেরিট লিস্ট বা প্যানেলের উপরে, মূলত তাদের বক্তব্য ইতিপূর্বেই প্রায় সমাপ্ত হয়ে গেছে। আজকে শুধুমাত্র একজন সিনিয়র আইনজীবী তিনি চেয়েছিলেন কিছুক্ষণ সময় নিতে। জজ সাহেব সেই সময়টা যথাযথভাবে উনাকে দিয়েছেন, বা উনার যে গ্রিভান্স আছে এই প্যানেলের উপরে সেই বিষয়টা নিয়ে আলোচনা করার সুযোগ দিয়েছেন। সেই মর্মে আমরা দেখলাম আজকে তিনি সেই পুরনো গল্প, অর্থাৎ আপনারা জানেন যে সেই 8 নম্বর কোর্ট থেকে শুরু হয়েছিল এবং 11 নম্বর কোর্টে এখনো পর্যন্ত এই নিয়োগ প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করা বা ইন্টারভিউ পর্ব থেকে স্টার্ট করানো। একটা কথা ভালো করে বুঝবেন যে একটা বিষয়, যে বিষয়টাকে যদি প্রতিষ্ঠা করা যায় বা করতে পারা যায়, তাহলেই কেবলমাত্র ভেরিফিকেশন স্টেজ থেকে এই রিক্রুটমেন্ট প্রসেসকে আবার স্টার্ট করানো যাবে। এক কথায় সেটাসাইজ করা সম্ভব হবে ভেরিফিকেশন স্টেজ থেকে শুধুমাত্র যদি রিজার্ভেশন রুলসটাকে প্রতিষ্ঠা করতে পারে। উইদাউট আর কোনোভাবেই এই প্যানেলকে ডেস্ট্রয় করা বা এই প্যানেলটাকে ক্যান্সেল করা পসিবল নয়। তাই স্বাভাবিকভাবে বিরোধীদের চক্রান্ত অনুসারে একজন মোস্ট সিনিয়র আইনজীবী ডক্টর মিত্র সাহেবকে দাঁড় করিয়ে আবার সেই পুরনো খাতা রিওপেন করার চেষ্টা, যে রিজার্ভেশন রুলস ভায়োলেট হয়েছে। অর্থাৎ যদি, বারংবার বলেছি, যদি কোনো SC ST OBC A OBC B ক্যান্ডিডেট কাট অফ আন্ডার 90 অর্থাৎ ইন্টারভিউ মেধা তালিকা বা অর্থাৎ ইন্টারভিউ তালিকা তৈরি করার সময় যদি কোনো ক্যান্ডিডেট জেনারেলের সমস্ত ক্রাইটেরিয়া পূর্ণ করে থাকে বা জেনারেলের কাট অফ ক্লিয়ার করে থাকে, তা সত্ত্বেও সেই ক্যান্ডিডেটকে কোনোভাবেই জেনারেলে আসতে দেওয়া হবে না। তাকে শুধুমাত্র ক্যাটাগরিতেই থাকতে হবে। সে মাইগ্রেশন করে অর্থাৎ স্থানান্তরিত হতে পারে মেরিট লিস্টে, সেটা হলো ফাইনাল মেরিট লিস্ট, অর্থাৎ ইন্টারভিউ মেধা তালিকায় আসতে পারে না। এটাই ছিল উনার আজকের আর্গুমেন্ট। যাই হোক, তিনি অনেক রকমভাবে এই বিষয়টাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেন, অনেক রকমভাবে কোর্টকে নিজের আর্গুমেন্টটাকে প্রতিষ্ঠা করার জন্য বিভিন্ন রকম তিনি রেফারেন্স দেওয়ার চেষ্টা করেন। তারপর উনি ওনার আর্গুমেন্ট সমাপ্ত হয় এবং তারপরে একজন আইনজীবী আপনারা দেখেছেন, তিনি পিটিশনার পক্ষের আইনজীবী, তিনি বলার চেষ্টা করেছেন। তিনি মূলত, একটু জানিয়ে রাখি, এই সময় যখন আমরা কাউন্সিলিং করছিলাম, ঠিক সেই কাউন্সিলিংয়ের সময়ে আপনারা অবগত থাকবেন যে কাউন্সিলিং প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে SLP হয়েছিল, সুপ্রিম কোর্টে একটা মামলা ফাইল হয়েছিল। পরবর্তীতে সৌমেন সেন মহাশয় বলেছিলেন যে আপনাদের যা গ্রিভান্স আছে আমি শুনবো, এখনই সুপ্রিম কোর্টে এই ম্যাটারটা নয়। যথাযথভাবে আজকে সেই আইনজীবীকে বলার সুযোগ দেওয়া হয়েছিল যে আপনি যে আর্গুমেন্টটা করতে চাইছেন বা SLP করেছিলেন তার কিসের ভিত্তিতে।
তখন তিনি একটা বিষয় উপস্থাপন করেন যে আমরা দেখেছিলাম যখন 2019 সালে মেরিট লিস্ট প্রকাশিত হয়েছিল, তখন বলা হয়েছিল যে রিঅ্যাসেসমেন্ট হয়ে কয়েক হাজার চাকরি প্রার্থীর নম্বর বেড়ে গেছিল। এই কয়েক হাজার যে চাকরি প্রার্থীর নম্বর বেড়েছিল, সেখানে আমরা দেখেছি কোনো কোনো ক্যান্ডিডেটের 7, 8, 5, 6, 9 পর্যন্ত ওয়েটেজ বেড়ে গেছিল। ফাইনালি সেই ওয়েটেজটা যেহেতু রিঅ্যাসেসমেন্টের ক্ষেত্রে হয়েছিল, তাই সেই সময় তাদেরকে আর নতুন করে রেজাল্ট প্রকাশ করা হয়নি বা মার্কশিট ইস্যু করা হয়নি। পরবর্তীতে যখন সেই টেট ওয়েটেজ বেড়ে যাওয়ার ফলে বা বিভিন্ন কারণে যখন সেই প্যানেলটা ক্যান্সেল হয়ে যায়, ঠিক তারপরে আবার যখন নতুন করে প্যানেল তৈরি হয়, জাস্টিস গঙ্গোপাধ্যায়ের অর্ডার অনুসারে ঠিক সেই সময় অ্যাকচুয়াল যে টেট মার্কস, সেই টেট মার্কসের ভিত্তিতে মূলত ইন্টারভিউ কল করা হয়। যেহেতু আগে তাদের টেট ওয়েটেজ বেড়ে গেছিল, পরবর্তীতে আবার যেহেতু স্কুল সার্ভিস কমিশন ওএমআর রিচেক করেছে এবং সেক্ষেত্রে 1469 জন ক্যান্ডিডেটের নম্বর কমেছে, তাই সেই আইনজীবীর দাবি ছিল বা আইনজীবীর ব্রিফের দাবি ছিল যে যেহেতু সেটাও রিঅ্যাসেসমেন্ট ছিল আর এটাও রিচেক, তাই আমাকে পুরনো সেই টেট ওয়েটেজের নাম্বারটা দিতে হবে বা সেই নাম্বার ধরে যেহেতু আমি প্রথম প্যানেলে ছিলাম, তাই আমাকে দ্বিতীয় প্যানেলে স্থান দিতে হবে। বেশ কিউট দাবিটা। যাই হোক, আর্গুমেন্ট অনেক কিছু হতে পারে। আলটিমেট একটা কথা সবসময় আমি বলে থাকি যে বিচার ব্যবস্থায় সবশেষ কথা বলেন বিচারপতি, অর্থাৎ অর্ডার কি হবে, কবে হবে, এই বিষয়ে বলার অধিকার বা ক্ষমতা রাখেন কেবলমাত্র বিচারপতি, তাছাড়া আর কেউ নয়। তাই এই অভিযোগ, একটা সাইডের অভিযোগ প্রায় সমাপ্ত হওয়ার পর যথাযথ সময়ে স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী প্রেজেন্ট ছিলেন, একজন সিনিয়র আইনজীবী। সত্যি কথা বলতে কি, তিনার ব্যক্তিগত সম্বন্ধে আমি যত কম বলবো ততই ভালো, কারণ তিনার বাবা ছিলেন সত্যব্রত মুখোপাধ্যায়, যিনি ছিলেন ব্যারিস্টার এবং ইনি নিজে একজন ব্যারিস্টার, এবং ইনার যে শ্বশুর মশাই আছেন আপনারা জানেন, উত্তরপাড়া শক্তিবাবু, উনিও একজন ব্যারিস্টার। সুতরাং অ্যাডভোকেসি সম্বন্ধে এনার সম্বন্ধে বলার কোনো অবকাশ আমার নেই। ইনাকে বা আমাদের এস.এন. মুখার্জি মহাশয়কে নোটস অফ আর্গুমেন্ট কোনো ক্যান্ডিডেটকে রেডি করে দিতে হয় না। স্কুল সার্ভিস কমিশনের কাছে বা চেয়ারম্যানের কাছে শুধুমাত্র সঠিক তথ্যগুলা নিয়ে উনি নিজে থেকেই সমস্ত কিছু করেন। এটা সাধারণ চাকরি প্রার্থীদের অবগতির উদ্দেশ্যে বললাম। তো যথাসময়ে উনি আর্গুমেন্ট শুরু করেন। শুরু করার পরই তিনি টোটাল পিকচারটাকে ক্লিয়ার করার চেষ্টা করেন, টোটাল এই রিক্রুটমেন্ট প্রক্রিয়ার ইতিবৃত্তটাকে একটু টানার চেষ্টা করেন যেন জজ সাহেবদের বুঝতে সুবিধা হয়। কারণ মাঝপথে অনেকবার জজ সাহেবদেরকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভ্রান্ত করার চেষ্টা হয়েছে বিভিন্ন আইনজীবী মারফত। সেই জায়গা থেকে একটা টোটাল একটা পিকচার যদি সামনে তুলে দেওয়া যায়, তাহলে জজ সাহেবদের টোটাল বিষয়টা বুঝতে কোনো অসুবিধা হবে না। সেই মর্মে উনি স্টার্ট করেন। একদম কত ক্যান্ডিডেট প্রথম কল ফর ফার্স্ট ফেজ ইন্টারভিউ, তারপর প্যারালাল গ্রিভান্স, সেই গ্রিভান্স হেয়ারিং থেকে 1585 জন আবার সেকেন্ড ইন্টারভিউ লিস্টে আসে। এই টোটাল চিত্রটা, তারপরে কত প্রেজেন্ট ছিল, কতজন অ্যাবসেন্ট ছিল, কতজনকে ইন্টারভিউতে প্রেজেন্ট করতে দেওয়া হয়নি তাদের ডকুমেন্টারি সমস্যার কারণে, এবং কতজনকে পরবর্তীতে টেট ওয়েটেজ বেড়ে যাওয়ার কারণে এই প্রক্রিয়া থেকে এক্সক্লুড করে দেওয়া হয়েছে, সেই সমস্ত একটা পিকচার চার্ট তিনি খুব সুন্দরভাবে এক্সপ্লেন করেন কোর্টের সামনে। তারপর উনি ওনার বেসিক আর্গুমেন্ট, যেটা মূলত আমাদের এই প্যানেলের মেজর 4টে ইস্যু, 1 ভ্যাকেন্সি, 2 রিজার্ভেশন, 3 ওএমআর, 4 রিচেকিং,
উনি প্রথমেই ওএমআর ইস্যুতে যান এবং সেখানে ওএমআর রিচেক করার ফলে কতজন ক্যান্ডিডেটের ওএমআর, মানে টোটাল ক্যান্ডিডেটদের ওএমআর রিচেক করার ফলে 1469 জনের ওএমআর পাওয়া গেছে যাদের ওএমআর এ ডিফেস বা কোনো রকম কোনো সমস্যা রয়েছে, এবং তাদের টোটাল চিত্রটা এবং সংখ্যাটা উনি খুব সুন্দরভাবে বিশ্লেষণ করে দিয়েছেন। চাইলে আপনারা আজকের কোর্টের যে লাইভ সেখানে গিয়ে দেখে আসতে পারেন। তারপর উনি মূলত আসেন ভ্যাকেন্সি। এইখানে একটা বিষয় আমি বলে রাখি যে দেখুন, যারা এই মামলার আইনজীবী অর্থাৎ বিরোধী আইনজীবী এবং যারা পিটিশনারদের উদ্দেশ্য কি? পিটিশনার উদ্দেশ্য হলো চাকরি পাওয়া বা আইনজীবী মারফত তার মক্কেল যেন আলটিমেট বেনিফিশিয়ারি হয়, এটাই হলো একজন পিটিশনারের মূল উদ্দেশ্য এবং অ্যাডভোকেটের মূল উদ্দেশ্য। কিন্তু কোথাও একটা জায়গায় গিয়ে মনে হচ্ছে যে সেই জায়গা থেকে যদি আলটিমেট বেনিফিট পেতে চায় কোনো ক্যান্ডিডেট, তাহলে সব থেকে বেশি ফোকাস করা দরকার ভ্যাকেন্সিতে বা ভ্যাকেন্সি ইস্যুটা নিয়ে। কিন্তু দুঃখের বিষয় এটা এবং বাস্তব সত্য এটাই যে কোথাও একটা ওএমআর, কোথাও একটা রিজার্ভেশন রুলস ইত্যাদি ইত্যাদি নিয়ে বিস্তর আলোচনা হচ্ছে, কিন্তু সেই ভ্যাকেন্সি ইনক্রিজিং ইস্যুটা কিন্তু খুব লঘু আকারে আর্গুমেন্ট হয়েছে এখনো পর্যন্ত। আজকেও যেমন বিরোধী আইনজীবী, একজন মোস্ট সিনিয়র আইনজীবী যিনি আর্গুমেন্ট করলেন, অথচ ভ্যাকেন্সি নিয়ে কোনো কথাই তিনি উচ্চারণ করলেন না বা কোনো কথাই তিনি বললেন না। আলটিমেট এখানে তাহলে দেখা যাচ্ছে যে নিজের নাক কেটে অন্যের যাত্রা দেওয়া বলে ব্যাপারটা এরকম হচ্ছে, যে কোথাও একটা জায়গায় এই প্যানেলটা ক্যান্সেল করতে হবে বা সেটাসাইজ করতে হবে, রিজার্ভেশন রুলস মেনে আমার মক্কেল বিশেষ মক্কেলকে সুবিধা পাইয়ে দিতে হবে, এই মর্মে আর্গুমেন্ট করতে গিয়ে সাধারণ চাকরি প্রার্থী যারা এই মামলার সঙ্গে সংযুক্ত হয়েছেন আলটিমেট বেনিফিশিয়ারি হওয়ার জন্য ভ্যাকেন্সি আপডেটেশনের মাধ্যমে তাদের দাবিটা খুব লঘু হয়ে যাচ্ছে। আমাদের কথা যদি খারাপ লাগে নিজে গিয়ে লাইভ দেখে আসতে পারেন। তারপর এই ভ্যাকেন্সি ইস্যু নিয়ে তিনি বলেন এবং ভ্যাকেন্সির ডেফিনেশন প্রথমে তিনি ক্লিয়ার করেন এবং কি টাইপের ভ্যাকেন্সি হয়, কেমন হয়, কিভাবে এই ভ্যাকেন্সিগুলো সংযুক্ত হয় ইত্যাদি ইত্যাদি উনি খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেন। পরবর্তীতে এর পরের হিয়ারিংয়ে তিনি আরো 3টে বিষয় সামনে আনবেন। একটা হলো রিজার্ভেশন রুলস, যেটা বিরোধীদের আর্গুমেন্ট তার উপযুক্তভাবে খণ্ডন করার যথাযোগ্য নথি এবং ইন্দিরা সাহানি থেকে শুরু করে আরো যত রকম অর্ডার আছে সেই সমস্ত অর্ডারকে সম্মুখে নিয়ে এসে তিনি এই যে রিজার্ভেশন রুলস, যে রুলস অনুসারে স্কুল সার্ভিস কমিশন এখনো পর্যন্ত মেরিট লিস্ট তৈরি করেছে সেটা যে যথার্থ তার উপযুক্ত তথ্যাদি সহ প্রমাণ তিনি কোর্টের সামনে রাখবেন। 2, এই যে 1400 ওএমআর কেমন টাইপের ওএমআর এবং ওএমআর এর ধরন কি বা কতজন ক্যান্ডিডেটদের কি টাইপের সমস্যা, সেই বিষয়গুলোকে তিনি আবার খুব সুন্দরভাবে ব্যাখ্যা করবেন। অর্থাৎ 1459 জন ক্যান্ডিডেটদের খুব সুন্দরভাবে এক্সপ্লেনেশন উনি আবার দেবেন। 3, এই যে রিচেক বৈধ নয়, অর্থাৎ মানে রিচেক কোনো রকম কোনো নোটিশ না করে, কোনো রকম কিছু বিরোধী অ্যাডভোকেট বা কাউকে কোনো কিছু না জানিয়ে একটা স্বনিয়ন্ত্রিত সংস্থাও যে রিচেক করতে পারে না এই অভিযোগ আনছে বা এনেছেন, সেই অভিযোগের উপযুক্ত খণ্ডন উনি করবেন যে কেন এই রিচেকটা প্রয়োজন ছিল। আজকে একটা বিষয় খুব ভালো করে বলতে ইচ্ছে করছে যে দেখুন, আজকে যদি রিচেকটা না হতো আর আপার প্রাইমারি প্রক্রিয়ায় যদি এই ব্ল্যাঙ্ক ওএমআর বা কোনো রকম কোনো সমস্যা থেকে যাওয়ার ফলে রিক্রুটমেন্টটা হয়ে যেত বা স্টার্ট হয়ে যেত বা স্টার্ট হওয়ার পরবর্তী প্রক্রিয়ায় চলে যেত এবং পরবর্তীতে যদি কোনোদিন কোনো ইনভেস্টিগেশন মারফত এই বিষয়গুলো উঠে আসতো, তাহলে কিন্তু আমরা আবার সেই 29 নম্বর কোর্টে কয়েকদিন যাবৎ যে গল্প আপনারা শুনছেন 9, 10, 11, 12 এবং গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে যে পূর্ণ মেধা তালিকাকে নষ্ট করে দিয়ে আবার নতুন করে রিফর্ম করা বা ইত্যাদি ইত্যাদির যে গল্প আপনারা শুনছেন, সেই রকম আপার প্রাইমারি ক্ষেত্রে হতে পারত। তাই এই প্রক্রিয়া চলাকালীন অর্থাৎ
এখনো পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট ইস্যু হয়নি, এই পর্বেই যে রিচেকটা করা হয়েছে বা করেছে অযোগ্য চাকরি প্রার্থীদেরকে বার করার জন্যে, তার জন্য স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে এবং অথরিটিকে আমাদের পক্ষ থেকে বিশেষ ধন্যবাদ। যে এইটা একটা ভালো ইনিশিয়েটিভ, আপনাদের ভালো একটা পদক্ষেপ, যে যা চেকিং হওয়ার আগে হয়ে যাক। যেমন আমরা কাউন্সেলিং এর সময়তেও আমরা চেকিং হয়েছি, মেবি পরবর্তীতে আবার যখন আমরা একটা স্টেপ এগোতে যাব তখন আবার আমাদের ডকুমেন্টস চেকিং হবে। বারংবার এই চেকিংটা কিন্তু হওয়া উচিত আমি মনে করি। তো সেই জায়গা থেকে ওএমআর রিচেক হয়েছে, কেন হয়েছে তার ব্যাখ্যা উনি খুব সুন্দরভাবে রাখবেন। তো এই বিষয় নিয়ে আমাদের কোনো সংশয় নেই, আমরা তাকিয়ে থাকব পরবর্তী হিয়ারিং এর দিকে। আপনারা এতক্ষণে সকলে অবগত হয়ে গেছেন যে আগামী 20 তারিখ অর্থাৎ মার্চ মাসের 20 তারিখ নির্দিষ্ট সময়, যেটা পূর্ব উল্লিখিতভাবে চলে আসছিল দুপুর 2টোর সময়, সেই দুপুর 2টোর সময়তে ফিক্সড ম্যাটার হিসাবে আছে। আমরা চাইছি যে যত দ্রুত সম্ভব এই রিক্রুটমেন্ট প্রক্রিয়া স্টার্ট হোক, যোগ্য চাকরি প্রার্থীরা স্কুলে যাক। সেই মর্মে স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে যথাযথ কানেকশন আমরা রেখেছি এবং সেকেন্ড কাউন্সিলিং এই অর্ডার কপি আসার পর যা অর্ডার হবে তার উপর ভিত্তি করে উনি সেকেন্ড কাউন্সিলিং নিয়ে ভাববেন এবং পরবর্তী পদক্ষেপ নিয়ে ভাববেন। আলটিমেট একটা অর্ডারের অপেক্ষায় আমরা আছি। আপনারা যারা হিয়ারিং দেখেছেন তারা আশা করি বুঝে গেছেন যে আর দীর্ঘায়িত হওয়ার কোনো জায়গা নেই। একটা হিয়ারিংয়ে হয়তো হবে না, পরের দিন এস.এন. মুখার্জি মহাশয় পুরো বিষয়টাকে, পুরো চিত্রটাকে আরো একবার ক্লিয়ার করবেন এবং বাকি যে আর্গুমেন্টগুলো আজকে রয়ে গেল ওনার, সে আর্গুমেন্টগুলো উনি কমপ্লিট করবেন। তারপর ক্রসিং হয়, যেটা আমরা জানি কোনো অ্যাডভোকেটের যদি কোনো কিছু ক্রসিং করার প্রয়োজন হয় সেটা খুব স্বল্প সময়ের জন্য হয়। তো আশা করি আর একটাতে হয়তো হবে না, 2টো হিয়ারিং আমার যতটুকু মনে হচ্ছে, ব্যক্তিগতভাবে এটা বলি, 2টো ম্যাক্সিমাম 3টে, তবে মেবি 2টো হয়ে যাওয়া সম্ভব বা হয়ে যাওয়া আশা করছি আমি যে 2টোতেই হয়তো হয়ে যাবে। তারপরে এই মামলা হয়তো সিএবি হয়ে যাবে, কারণ এত বড় একটা ম্যাটার কখনো জাজ সাহেবরা সম্ভবত, আমি যতটুকু আমার নলেজে আছে, যে ইনস্ট্যান্ট কোনো অর্ডার ওনারা দেন না। সচরাচর বৃহৎ মামলাগুলায় সিএবি হয়ে যায়। সিএবি হয়ে গেলে 1 সপ্তাহ, 5 দিন, 10 দিন, 15 দিন, ম্যাক্সিমাম আমরা দেখেছি এই সমস্ত ক্ষেত্রে 21 দিন ম্যাক্সিমাম সময় লাগে, তার বেশি লাগে না। তবে জাজ সাহেবরা চাইলে সেটা 2 দিনের মধ্যেই করে দিতে পারেন। হোপফুলি খুব তাড়াতাড়ি আসবে এবং আমরা আমাদের গন্তব্যে পৌঁছাবো। যোগ্যতার সঙ্গে যোগ্য চাকরি প্রার্থী যারা প্যানেলে রয়েছে তারা স্কুল যাবে। আরো একবার বলি যে ইন জেনারেলি যদি বলতে যাই, 10,000, 15,000, 20,000 ভ্যাকেন্সি বাড়লেও আমাদের কিচ্ছু অসুবিধা নেই। তাতে বরং আমাদের ওয়েটিং ক্যান্ডিডেট যারা, তারা প্রত্যেকেই চাকরি পাবে। এটা পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চও চাই। সেই জায়গায় দাঁড়িয়ে বলবো যে বিরোধিতা মানে নিজের নাক কেটে অন্যের যাত্রা দেওয়া নয়। অধিকার আদায়ের জন্য কোর্টে এসেছেন, অতএব নিজের দাবিটা বলবৎ করার জন্য নিজের কথাটাকে উকিলের মারফত তুলে ধরার চেষ্টা করুন। প্যানেল ক্যান্সেল করে দেব বা প্যানেল সেটাসাইজ করে দেব, আলটিমেট যদি তোর 14,339 ভ্যাকেন্সিতেই রিক্রুটমেন্ট হয়, যারা ছিল তারাই থাকবে, এতে আপনার কোনো প্রফিট নেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে বলবো যে যদি আলটিমেট সমাধান শেষের দিকে কোনো অ্যাডভোকেট বা অনেক সময় জাজ সাহেবরা সাজেশন চান যে বলুন আপনাদের সাজেশন কি আছে, সেই জায়গায় সেই রকম কোনো যদি স্কোপ পাই, আপনারা যারা পিটিশনার আছেন, যারা মনে করছেন এখান থেকে আলটিমেট বেনিফিশিয়ারি হওয়ার জন্য পিটিশন করেছেন, তারা অ্যাডভোকেট সাহেবদেরকে বলার চেষ্টা করুন যে ভ্যাকেন্সি নিয়ে যেন কথা বলে। তাছাড়া সেটাসাইজের কথা যদি বলেন তাহলে উত্তর স্কুল সার্ভিস কমিশন দিয়ে দেবে, বাকিটা ভবিতব্য। আজ এই পর্যন্তই, পরবর্তীতে আবার আপনাদের সম্মুখে আসবো প্রয়োজনের নিরিখে সঠিক কথাটা সঠিক সময়ে সঠিকভাবে বলার জন্য বারংবার আসবো।